আলিশান রেডিসন ব্লু-এর পাঁচতলায় সরু করিডোর দিয়ে প্রাণপণে ছুটছে সপ্তদশী তরুণী। তার পিছু পিছু দৌড়ে আসছে বেশ কজন কালো পোশাকধারী গার্ডস। এই বুঝি তার সপ্তদশীকে পেয়ে গেলে হাতের নাগারে। সপ্তদশী থামছে না, পায়ের গতি বাড়িয়েছে তীব্র থেকে তীব্র। আর একটু সামনেই খোলা এলিভেটর। যেভাবেই হোক সপ্তদশী সেখানে ঢুকতেই হবে, বাঁচতে হবে পেছন থেকে ধেয়ে আসা খারাপ লোকগুলোর হাত থেকে। মিনিট খানেক পেরোলো, সপ্তদশী দৌড়ে এসে ঢুকলো এলিভেটরে। কাঁপা কাঁপা হাতে ব্যগ্রতার সাথেই এলিভেটরের সবগুলো বোতাম চাপলো একই সাথে। তবে দরজা এখনো বন্ধ হচ্ছে না এলিভেটরের। ওদিকে লোকগুলো ছুটে আসছে এদিকে। সপ্তদশী এবার ভয়ে জোরসোরো, বুকটা তার ধরফর করছে যে বেশ। ছোট ছোট্ট চিক্কন চাকন দেহটা কেমন কাঁপছে রীতিমতো। ফাঁকা মস্তিষ্ক তার হঠাৎ বলে উঠল, এবারেও কি তারা আমায় ধরে ফেলবে? আবারও তুলে নিয়ে যাবে ওই রাক্ষসের কাছে? মস্তিষ্কে একই কথা হাতুড়ি পেটা করছে। মনের মধ্যে একরাশ ভয়, সপ্তদশীর ভয়ার্ত চোখ দুটোর অসহায় চাহনি সম্মুখে নিবদ্ধ, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে লোকগুলো ছুটে আসছে তার দিকে। এরই মধ্যে ভাগ্য বুঝি তার সহায় হলো কিছুটা। ধীরে ধীরে এলিভেটরের দরজা বন্ধ হবার তাড়া দিয়ে উঠল। মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে লোকগুলো তাকে ধরতে পারেনি, এর আগেই বন্ধ হয়েছে দরজা। এটুকুতেই যেন বিরাট স্বস্তি পেল সপ্তদশী। ধরফরাতে থাকা বুকটার উপর দু হাত চেপে ধপ করে বসে পড়ল মেঝেতে। বুক ভাঙ্গা আর্তনাদে কাতর মেয়েটা কান্নার তোড়ে হেঁচকে তুলতে তুলতে বাচ্চাদের ন্যায় ডাকতে থাকে, আব্বু, ভাইয়া, বাঁচাও আমায়, আমি আমি মরে যাচ্ছি। কে শুনবে সপ্তদশীর কণ্ঠ? কে বাঁচাবে তাকে? একটু আগেই তো তার চোখের সামনে তার বাবাকে নির্মমভাবে হেনস্থা করেছে ওই লোক। শক্ত পক্ত বাবাটাকে তার ভেঙে দিয়েছে মানসিকভাবে। আর ভাই, তারও তো তেমন খোঁজ পায়নি সপ্তদশী। শুধু একবার দেখেছিল তাকে বাঁচাতে গিয়ে গুলি লেগেছে তার ভাইয়ের হাতে। ব্যাস, এটুকুই। কথাগুলো মনে পড়তেই ফের হাউ মাউ করে কেঁদে উঠে মাহি। দু হাতে নিজের সুন্দর সিল্কি চুলগুলো মুঠোয় চেপে ধরে শক্ত করে। এলিভেটরের চারপাশে দেয়াল জুড়ে থাকা স্বচ্ছ কাচের আয়নায় ক্রন্দনরত সপ্তদশীর মাছুম মুখখানা স্পষ্ট প্রতিবিম্বিত। ফর্সা টুকটুকে মুখখানার সে কি বেহাল দশা কাঁদতে কাঁদতে। চশমার আড়ালে লুকিয়ে থাকা অদ্ভুত সুন্দর ভাষা ভাষা চোখ দুটো লাল হয়ে গিয়েছে ইতিমধ্যে। এক নজর দেখলে মনে হবে এ যেন সাক্ষাৎ পদ্মরাগমণি। তীরের ফলার ন্যায় খাড়া নাকের ডগাটা কেমন লাল হয়েছে। মনে হচ্ছে এই বুঝি কেউ ইচ্ছে মতো মেয়েটার নাক গাল বরাবর এক মুঠো লাল রং ঘষে দিয়েছে। গাল দুটোই মাংসের উপস্থিতি কম, বিধায় বাম পাশে টোল পড়েছে সামান্য। গোলাপের পাপড়ির ন্যায় নিখুঁত আর্টের ঠোঁট দুটো বেশ নজর কাড়া ঠেকছে এক মুহূর্তে। কান্নার বিশুদ্ধতায় তারা তারা বুঝি আজ রূপ বাড়িয়েছে নিজেদের। ফর্সা মসৃণ কণ্ঠায় কালছিটে দাগ স্পষ্ট। গলাটাও ব্যথা করছে বেশ, কণ্ঠ ফুঁড়ে বেরুচ্ছে না শব্দ। অন্তর্মুখী সপ্তদশী নরম ধাঁচের মেয়ে। প্রতিকূল মুহূর্তে নিজেকে সামলানোর কিংবা বাঁচানোর খুব একটা উপায় জানা নেই তার। তাই তো কেমন কাঁদছে নিজের অমন অসহায়ত্বে। এদিকে এলিভেটর ততক্ষণে এসে থামল টপ ফ্লোরে। ধীরে ধীরে বন্ধ দুয়ার খুলল। সপ্তদশী ভয়ার্ত ঢোক গিলে রয়ে শয়ে আলতো করে ঘাড় বের করলো সামান্য। সতর্ক দৃষ্টিতে শুনশান নীরবতায় আচ্ছন্ন করিডোরের এদিক ওদিক নজর বলিয়ে দেখে নেয় চারপাশে আদৌ কেউ আছে কিনা। তবে না, আশেপাশে কেউ নেই। বোধ হয় লোকগুলো এখনো এসে পৌঁছায়নি এখানে। কিন্তু না, এসে আর থাকবে কতক্ষণ? এলিভেটর বাদে সিঁড়ি ডিঙ্গিয়ে এলেও তাদের আসতে হয়তো আর মিনিট খানেক লাগবে। সপ্তদশী আর সময় নষ্ট করলো না। তক্ষণে ভীত সন্ত্রস্ত কদমে ছুটল করিডোরের ঠিক বাম দিকে সিঁড়ির দিকে, যার দৌড় আপাতত ছাদ অবধি। টলমল পায়ে মেয়েটা ছুটল ছাদের পানে। সুবিশাল ছাদ, চারপাশের বাতাসের তীব্রতা। মাহির মতো পাতলা গায়ের গড়নের মেয়েটা বুঝি এক্ষুনি উড়ে যাবে এ বাতাসের জোরে। মাহি কদম বাড়ালো ছাদের দিকে।
একটুখানি এগোতেই বাতাসের তীব্র ঝাপটা এসে বাড়ি খেলো তার সম্পূর্ণ মুখমণ্ডলে। সঙ্গে সঙ্গে চুলগুলো সব উড়ে এসে আছড়ে পড়ল মুখের ওপর। মাহি তৎক্ষণাৎ হাত বাড়িয়ে চুলগুলো সব সরাতে লাগলো মুখের ওপর থেকে। আনমনে ঘাড় বাঁকাতেই হঠাৎ ঝাপটা খেলো দুর্দান্ত। ছাদের একদম শেষ প্রান্তে দুপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে তখনকার গার্ডগুলো। প্রত্যেকের চোখে মুখে অসাধারণ পেশাদারি স্পষ্ট। তাদের ঠিক মাঝখানে উল্টো দিকে মুখ করে দাঁড়িয়ে আছে মানুষরূপী জানোয়ারটা। তার উপস্থিতি চক্ষুগোচর হতেই মাহি ছুটল ছাদের দরজার দিকে। তবে বালাই ষাট মিটার পৌঁছবার আগে কয়েকজন গার্ড এসে পথ আটকে দাঁড়ালো তার। অসহায় মাহি ফের গড়ল দারুণ অসহায়ত্বে। অসহায় মাহি ফের পড়ল দারুণ অসহায়ত্বে। শেষে কিনা সে নিজে থেকে চলে এলো লোকটার কাছে। মাহি ভীত, সেই সাথে বড্ড চিন্তিত নিজেকে নিয়ে। এরই মধ্যে হঠাৎ করে কর্ণকুহরে ভেসে এলো অদূরেই বলিষ্ঠদেহী সুদর্শন যুবক ওরফে রাক্ষসটার ভরাট অথচ দাম্ভিক কণ্ঠ। জমের ভয়ে পালাতে শুনেছি, বাট পালাতে গিয়ে নাচতে নাচতে ফের জমের কাছে চলে আসাটা বোধহয় ফার্স্ট টাইম দেখলাম। বাই দ্য হেল, তোর ছোটাছুটি শেষ হলে চল, আমার তাড়া আছে। এই প্রথম নিজের চিরচেনা শান্ত স্বভাব থেকে বেরিয়ে আসে মাহি। তক্ষুনি যুবকের কথা শোকজ করে দিয়ে পা পেছাতে পেছাতে ঝাঁঝালো কণ্ঠে বলে, যাব না আমি আপনার সাথে। আপনার মতো জানোয়ারের সাথে যাওয়ার চাইতে মরে যাওয়া ঢের ভালো। এতক্ষণে বলিষ্ঠ যুবক পেছনে ফিরল। এক হাত তার প্যান্টের পকেটে গুজে থাকলেও আরেক হাতের তর্জনীও মধ্যমার ভাঁজে খেলছে ক্রুটস নিকারাগুয়ান সিগার। যুবকের বাদামি ঠোঁট জোড়ায় ফাঁক গলিয়ে ধীরে ধীরে বেরোচ্ছে সিগারেটের দূষিত ধোঁয়া। সে ধোঁয়ায় ধুমায়িত মুখমণ্ডলের চারপাশ। যুবকের মুখ এখনো স্পষ্ট নাই। তার বাদামি চোখ জোড়ার ক্রূর চাহনে এখনো দৃষ্টিগোচর হয়নি মাহির। হলে থোড়াই সাহস করত মুগ্ধ নামক ভয়ঙ্কর যুবকের মুখের ওপর ওভাবে কথা বলার। এদিকে মুগ্ধ কেমন বাঁকা হাসলো এবার। নিঃশব্দে সিগারেট শেষ প্রান্তে লম্বা একটা টান বসিয়ে বুটজুত দাম্ভিক শব্দ তুলে এগুতে লাগলো একটু একটু করে। তা দেখেই মাহি কেমন ভয়ে তটস্থ, কাঁপতে কাঁপতে সপ্তদশী পা পেছাচ্ছে বেশ। এতক্ষণে মুগ্ধের ক্রূর দৃষ্টি নজরে এলো মেয়েটার। মুহূর্তেই সম্পূর্ণ গা কেমন হিম হয়ে গেল তার। সে ক্ষণে ক্ষণে ঢোক গিলছে। মুগ্ধ তখন এগিয়ে আসতে আসতে ঠোঁট পিষে কঠিন গলায় বলে ওঠে, জিহ্বার অতিরিক্ত চলন আর নারীদের লোক দেখানো লজ্জার ভূষণ দুটোতেই আমার অ্যালার্জি আছে, দেখলেই গা চুলকাই। এই যে এখনো শুরু হয়ে গেল চুলকানি। মাহি ভরকায়নি। এই লোকের এহেন গা জ্বালানো কথাবার্তা আজ নতুন নয়। সে পিছু যেতে যেতে আবারও চেঁচিয়ে উঠলে নতুন উদ্যমে, একদম কাছে আসবেন না আমার। আমি আপনার সাথে কোথাও যাব না। দরকার পড়লে আমি আত্মহত্যা করব, তবু আপনার মতো নিকৃষ্টের সাথে যাব না। মুগ্ধ কুটিল হাসে। পকেটে গুজে রাখা হাতটা বের করে এনে ঘাড় ডলল আলতো করে। পরক্ষণে মেয়েটার পানে স্থির চাহনি নিক্ষেপ করে এগিয়ে আসতে আসতে শান্ত কণ্ঠে ঠেস দিয়ে বলল, মরবি? তাহলে মরে যা। কিভাবে মরবি বল? একটু থামে মুগ্ধ। মুখ হবে কপট ভাব ধরে ঠোঁট কামড়ে ভাবলো কিছু একটা। তারপর কেমন নাটকীয় ভঙ্গিতে বলে ওঠে, দড়ি এনে দিব গলায় ফাঁস দেওয়ার জন্য, নাকি বিষ এনে দিব খেয়ে একদম কুত্তার মতো দুহাত লম্বা জিভ বের করে মরবি? এতেও যদি না হয় তাহলে বল কেরোসিন এনে দিই, সারা গায়ে মেখে আমার সামনে আসবি, ভীষণ আদর করে গায়ে আগুন ধরিয়ে দিব। বল কোন স্টাইলে মরবি? হতবম্ব মাহি, হতবম্ব তার বুঝতেই পারলো না তার পা দুটো সে কখন কার্নিশবিহীন ছাদের একদম কিনারায় এসে ঠেকেছে। সে নীরবে কাঁদছে দাঁড়িয়ে। ওদিকে মুগ্ধ প্রায় নিকটে, হয়তো আর একটু কদম এগোলেই ধরে ফেলবে তাকে, কিন্তু মাহি তো তার হাতে আসতে চায় না। নিজেকে বাঁচানোর শেষ চেষ্টায় মেয়েটা আরেক কদম পেছাতে গেলেই ঘটল আরেক বিপত্তি। এক পা গেল ছাদের বাইরে। ক্ষুদ্রকায় বদনখানি পেছনের দিকে ঝুঁকে পড়তেই একখানা শক্তপোক্ত হাত এসে তক্ষুনি ছোট
চেপে ধরল মাহের এক হাত। ভীতু মাহি তৎক্ষণাৎ চোখ দুটো কুঁচকে ফেলেছে ভয়ে। তার অর্ধেকটা দেহ দোদুল্যমান অবস্থায় শক্ত করে চেপে ধরে রেখেছে উপকারীর বাড়িয়ে দেওয়া হাতটা। কিন্তু মেয়ে কি আর জানে এই উপকারীটাকে? জানলে থোড়াই ধরতো তার হাত। এদিকে গম্ভীর মুগ্ধ মহাশয় এক আকাশসম বিরক্তি নিয়ে চেয়ে আছেন ঝুলতে থাকা মাহির পানে। গলায় অসম্ভব ঝাঁস ঢেলে দিয়ে এলো এক ধমক। হাত ধরলি কেন? যা, গিয়ে মর। এগিয়ে এসেছিলাম তোকে এই 20 তলা থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার জন্য, অথচ এখন কিনা আমার হাত ধরে ঝুলেছিস। মরতে এসে এত ভয় কিসের রে দের বেটা রে? মাহি এবার ঠোঁট ভেঙে কাঁদছে। বাঁচার আকতি জানিয়ে শক্ত করে চেপে ধরেছে মুগ্ধের হাত। অথচ মুগ্ধকে দেখো, সে বিরক্তি নিয়ে নিজের হাত ছাড়াতে ব্যস্ত। মাহি কিছুতেই তার হাত ছাড়ছে না বলে মেয়েটার হাত ধরেই মুগ্ধ দিল এক টান। সঙ্গে সঙ্গে ঝুলতে থাকা মাহি হাতের মুঠোয় প্রাণ নিয়ে কোনো মতে বেঁচে গেল এক পর্যায়ে। ধরফর করতে থাকা বুক পিঞ্জরের ওপর হাত চেপে জোরে জোরে নিঃশ্বাস ফেলতেই পেছন থেকে ধেয়ে এলো মুগ্ধের শক্ত হাতের থাবা। তা গিয়ে চট করে চেপে ধরল মাহির চুলের গোছা। মাহি আবারও চোখ মুখ কুঁচকে কোকিয়ে উঠল ব্যথায়। একে তো গলার অসহ্য ব্যথা, তার ওপর এরূপ যন্ত্রণা, সব মিলিয়ে বিধ্বস্ত মাহি। ব্যথায় কাতরাতে থাকলেও কঞ্চ ফুঁড়ে বলতে পারল না কিছু। ওদিকে মুগ্ধ দাঁতে দাঁত চেপেছে। মেয়েটার চুলগুলো মুঠোয় চেপে তার মাথাটা এগিয়ে নিয়ে আসে নিজের বুকের কাছে। বলা বাহুল্য মাহি মুগ্ধের তুলনায় উচ্চতায় বেশ নিচু। মেয়েটার মাথা ঠেকে মুগ্ধের বুক বরাবর। এমনিতেই ভিনদেশি সুদর্শনের ন্যায় শক্তপোক্ত গায়ের গড়ন মুগ্ধের। উচ্চতায় যেমন সিলিং ছুবে, তার অমন দীর্ঘকায় দেহের সামনে সবাইকে অতি নগণ্যই মনে হয়। মুগ্ধ ঘাড় নোয়ালো বেশ। মাহির কানের কাছে মুখ এনে হিস হিসে বলতে লাগলো, কান খুলে শুনে রাখ বান্দির মেয়ে, তোর মতো যাচ্ছে তাই আন্ডার রেটেড দের ব্যাটারির প্রতি বিন্দু মাত্র ইন্টারেস্ট নেই আমার। তোকে নিয়ে যাচ্ছি জাস্ট তোর বাপকে শাস্তা করার জন্য। যতদিন তুই বেঁচে থাকবি তোর বাপও ঠিক ততদিন বাঁচবে। যেদিন আমার অত্যাচারে অতিষ্ঠ হয়ে তোর দম বন্ধ হবে, সেদিনই তোর বাপের বুকের উপর উঠে তোর বাপের শরীরে অগণিত গুলি ছুড়ব আমি। তারপর তোর দূষিত রক্তগুলো দিয়ে পা ভেজাবো। তাই তুই মরলেও আমার কিছু যায় আসে না, বাঁচলেও কিছু যায় আসে না, কজ তোর বাপের শেষটা আমার হাতেই হবে। অ্যান্ড ইউ আর নাথিং টু মি। ডিড ইউ হেয়ার দ্যাট? ইউ আর নাথিং বাট a fucking toy to me. ঠোঁটে ঠোঁট চেপে কান্না আটকানোর প্রয়াসে ব্যস্ত মাহি। প্রতিটা কথা যেন তার কানে নয়, বরং তার বুকে গিয়ে বিঁধছে। এত ঘৃণা নিয়ে কিভাবে বাঁচবে একটা মানুষ? কিভাবে বাঁচবে সে এ লোকের অত্যাচারে? সে মরে গেলে তো তার বাবা... না, আর ভাবতে পারল না মাহি। বাবার কথা মাথায় আসতে নিজেকে শক্ত রাখার সব রকম চেষ্টায় উপনীত হলো মেয়েটা। মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ হলো, যাই হয়ে যাক আমি মরব না। হেলিকপ্টারের বিকটতার শব্দে মুখরিত চারপাশ। চারদিকে ধুলো ময়লা ছড়িয়ে 20 তলার সুউচ্চ ছাদের হেলিপ্যাডে এসে নামলো হেলিকপ্টার। সুবিশাল হেলিকপ্টারের গায়ে বড় বড় অক্ষরে লেখা শ্যাডো মনস্টার। মুগ্ধ ভীষণ দাম্ভিকতার সাথে ভেতরে ঢুকলো। পেছনে বেচারি মাহি পড়ল বিপকে। এ ক্ষুদ্র জীবনে এর আগে কখনো হেলিকপ্টারে চড়েনি সে। না, চড়েছে এরোপ্লেনে। মেয়েটার আবার অ্যাক্রোফোবিয়া আছে কিনা। উচ্চতায় দেখলেই ভয় পাই। সে কেমন ইতস্তত করছে ভেতরে ঢুকতে। এদিকে হেলিকপ্টারে বসে থাকা মুগ্ধ আয়েশ করে ফোন ঘাটছে। মাহিকে এখনো ভেতরে আসতে না দেখায় সে কেমন বজ্র কণ্ঠে আওড়ায়, ভেতরে ঢোকার জন্য আলাদা চাকরানি লাগবে নাকি নবাবের মেয়ের হাতে অফুরন্ত সময় থাকলেও আমার হাতে নেই। সো আর 1 সেকেন্ডের মধ্যে ভেতরে না ঢুকলে এক লাথি মেরে ছাদ থেকে ফেলে দেবো। মাইন্ড ইট। ভড়কায় মাহি তৎক্ষণাৎ নিজের ভয় ডর সব ভুলে গিয়ে হেলিকপ্টারে উঠে এলো। মুগ্ধ তার দিকে দৃষ্টিপাত না করেই পাইলটের উদ্দেশ্যে শক্ত গলায় হুকুম ছুড়ে বলে, টেক অফ। হুকুমে যথার্থ তামিল করলেন পাইলট। বিদেশি পাইলট সাহেব। মুহূর্তেই গর্জে উঠল ইঞ্জিন, রোটর ঘুরছে দ্রুত বেগে। চারপাশে বাতাসের তীব্রতা বেড়ে গেল বহুগুণ। ক্রমশ হেলিকপ্টারের দুলুনি শুরু হলো। সেই সাথে সাথে বেড়ে গেল মাহির দীর্ঘ নিঃশ্বাসের গতি।
বুকটা ধড়ফড়িয়ে উঠে বেশ ভয়ে এইটুকুন হয়ে যাওয়া মেয়েটা ক্রমশ এগুতে লাগলো মুগ্ধের দিকে। মুগ্ধ আর চোখে দেখলো তা, বিরক্তি নিয়ে ঝাঁঝিয়ে উঠল। কোলে উঠে আসবি নাকি? দেখ চাশমিশ, আমার কিন্তু এই মুহূর্তে এসব করার বিন্দুমাত্র মুড নেই। ভাই শুনল কিনা কে জানে, সে কেমন আতঙ্কিত কণ্ঠে অসহায় ন্যায় বলতে লাগলো, আমার ভয় লাগছে। আমি আসলে পুরোটা শোনার ধৈর্য হয়নি মুগ্ধের। তার আগেই সে দোকানে গুজলো মোটা হেডফোন। নির্বিকার ভঙ্গিতে পেছনের দিকে গায়ে চোখ দুটো বুঝলো কোনো মতে। মাহি চুপচাপ বসে রইল, চোখ খিচে। আসনের দুপাশে অংশ খামচে ধরলো কেমন। সময় পেরোচ্ছে। একটা সময় চোখ বুজে থাকা মাহের চোখে ঘুম ধরা দিল সত্যি সত্যি। ঘুমন্ত মেয়েটা ঢুলু ঢুলু অবস্থায় মুগ্ধের পায়ের ওপর মাথা ঢেকালো। মুগ্ধ টের পেল বোধহয়, সঙ্গে সঙ্গে নিজের পা দুটো ঝাঁকিয়ে উঠল বেয়াদব ছেলে। মুহূর্তেই ঘুম কেটে গেল মাহির। হতবুদ্ধির ন্যায় এদিক ওদিক মাথা নাড়িয়ে বলতে লাগলো, কি হয়েছে, কি হয়েছে? মুগ্ধ রা করেনি, স্রেফ কটমট দৃষ্টি নিক্ষেপ করলো মাহির উপর। মাহি বেচারি চুপসে গেল তৎক্ষণাৎ, মাথাটা নুইয়ে সরে বসলো। বেশ কিছুটা ভয় লাগলেও করার কিছুটা নেই। ঘুমন্ত অবস্থায় এই লোকের গায়ে পড়লে তখন না আবার সত্যি সত্যি হেলিকপ্টার থেকে লাথি মেরে ফেলে দেয়। রাশিয়া, পিটার্সবার্গ। তুষার পড়া পাহাড়ে ঘেরা, হালকা কুয়াশা মাখা চারপাশ। সেস্ট্রো রেটর্সকরে লেকের কোল ঘেঁষে নির্মিত এক ব্যক্তিগত প্রাসাদের অভিমুখে বিশাল জায়গা জুড়ে তৈরি করে রাখা হেলিপড। চারপাশে ধুলো উড়িয়ে হেলিকপ্টার নামছে সেখানে। আঞ্চলিক সময় রাত ৮টা হলেও এখানকার চারপাশটা এখনো কেমন মৃদু আলোয় উজ্জ্বল হয়ে আছে। সাধারণত এখানে সন্ধ্যা নামে বেশ পড়ে। আকাশে এখনো হালকা মেঘ জমে আছে, হয়তো একটু পরে আকাশের বুক চুড়ে নেমে আসবে বাড়িধারা। হেলিকপ্টার ল্যান্ড গুল হলো ভূমিতে। সময় নিয়ে সেখান থেকে সগৌরবে বেরিয়ে আসে মুগ্ধ। পরনে দামি ট্রেন্স স্যুট, দামি বুট, ঘাড় সমান উস্কো খুস্কো বাদামি চুলগুলো আজও বেঁধে রাখা ঝুঁটি স্বরূপ। এক হাতে পেটের কাছে স্যুটের বোতাম খুলতে খুলতে পা বাড়ায় মুগ্ধ। তক্ষুনি 5 জন এলিট বডিগার্ড ছুটে চলে এলো মুগ্ধের চারপাশে। গম্ভীর মুখ যুবকের পেছন পেছন হাঁটছে তারা। পরনে সফেদ রঙা বুট, কানে ইয়ারপিস, হাতে আবার রাইফেল। বিশাল আয়ত্ত জুড়ে তৈরি করা এহেন ব্যক্তিগত প্রাসাদের রক্ষণাবেক্ষণে দায়িত্ব নিয়োজিত কমব্যাট বডিগার্ডস। বাড়ির চারপাশে রাইফেল হাতে দাঁড়িয়ে আছে তারা। মুগ্ধ সগৌরবে কদমে হাঁটছে। তখনই তার সামনে ছুটে আসে একজন কমব্যাট বডিগার্ড। এসেই তিনি সসম্মানে মাথা নুইয়ে হাঁটু গেড়ে বসল মুগ্ধের সামনে। দুহাতে একখানা নতুন ডিজাইনারের রিভলভার এগিয়ে দিল মুগ্ধের দিকে। মুগ্ধ কিয়ৎক্ষণ সরু চোখে পরখ করলো বন্দুকটা। পরক্ষণে হাত বাড়িয়ে বন্দুকটা তুলে নিয়ে নাড়িয়ে চাড়িয়ে গম্ভীর মুখে বলল, ইজ ইট ওয়ার্কস গুড? কমব্যাট মাথা নুইয়ে দেখেই ঝাঁকালেন একটুখানি। মুগ্ধ কেমন ক্রূর হাসলো তা দেখে। তখনই বন্দুকের নলটা ঠেকালো সম্মুখে হাঁটু গেড়ে বসে থাকা কমব্যাটের ললাট বরাবর। মুহূর্তে বডিগার্ড বেচারা ভয়ে কেঁপে ওঠে কেমন, তবুও মাথা তুলে তাকানোর সাহস নেই তার। তাকালেই যে বিপদ। মনস্টারের চোখে চোখ পড়া মানেই মৃত্যুকে আলিঙ্গন করা। এত বড় রিস্ক কে নিতে যাবে শুনি? মুগ্ধ কিয়ৎক্ষণ একইভাবে বন্দুকটা ধরে রাখলো বডিগার্ডের ললাট বরাবর। তারপর হুট করে কোনরূপ বলা কওয়া ছাড়া বন্দুক উঁচিয়ে তাক করলো অদূরের ব্যক্তিগত পয়েন্টের ওপর সাজিয়ে রাখা রোমানিয়ান ভাস্কর্যের দিকে। ট্রিগার চাপতেই ভাস্কর্যটা কেমন ভেঙ্গে ছিটকে গেল চারপাশে। পন্ডে থাকা রাজহংসীগুলো ভয়ে দাপড়াতে লাগলো অনবরত। এদিকে বাড়ির চারপাশে থাকা সশস্ত্র বডিগার্ডেরা এতক্ষণ সজাগ হলো যেন। তারা প্রত্যেকে নিজেদের রাইফেল আসমানের দিকে তাক করে অনবরত গুলি ছুড়ল। মুহূর্তে চারপাশে ছড়িয়ে গেল বিকট শব্দ। মাহি বেচারি ভয়ে আর নামছে না হেলিকপ্টার থেকে, অথচ সে থোড়াই জানে মাফিয়া মনস্টার যখনই এখানে আসে তখনই তার স্বাগতমটা ঠিক এভাবেই হয়। কজ দিস ম্যান লাভস ভায়োলেন্স। ভয়ে তটস্থ মাহি রয়েস হয়ে মাথা বের করলো হেলিকপ্টার থেকে। তবে হেলিকপ্টার থেকে নামতে হলে তার মতো ছোটখাটো মানুষের নিঃসন্দেহে সাহায্য প্রয়োজন। মাহি মুখ গুমরা করে নামার চেষ্টায় এক পা বাইরে বের করতেই হঠাৎ একখানা শক্তপোক্ত হাত এসে আলতো করে নিজেকে
ছড়িয়ে দিল তার সামনে। মাহি ভ্রু কুঁচকায়, সন্ধিহান চোখ তাকাতেই দেখে একজন শ্যাম পুরুষ চমৎকার হেসে তার পানে তাকিয়ে আছে। তার বাড়ন্ত হাত এখনো অপেক্ষায় আছে মাহির। মাহি নিজেকে খানিকটা গুটিয়ে নিয়ে তৎক্ষণাৎ শ্যাম পুরুষ তো দেখে মুচকি হাসলো, নরম কণ্ঠে আওড়ালো, হাত ধরে নেমে এসো, ভয় নেই। আমি মনস্টারের মতো ভায়োলেন্স ক্রিয়েট করব না। ভিন দেশে এসো বাংলা শুনেছে মাহি। এও কি তবে সত্যি? মাহি অবাক চোখে তাকিয়ে রইল, কেমন হতবাক কণ্ঠে বলল, আপনি বাঙ্গাল? শ্যামপুরুষ এক দফা ভাবুক থেকে ঠোঁট কামড়ে ধরল নিজের, পরক্ষণে মিষ্টি হেসে বলল, নট সো, বাট তুমি নিশ্চয়ই বাঙ্গাল, তাই না? মাহি মাথা নাড়ায় ওপর নিচ। তখনই শ্যামপুরুষ তাকে ইশারায় বলে তার হাতটা ধরে নামতে। অগত্যা মাহি আর তেমন কোনো উপায়ান্তর না পেয়ে নেমে পড়ল। অপরিচিতের হাত ধরে নামতে গিয়েও বাঁধল আর এক বিপত্তি। কিছু একটার সাথে পা বেঁধে সামান্য হোঁচট খেল মাহি। শ্যামপুরুষ তাকে আগলে ধরতে নিলেই কেউ একজন এসে আটকে দিল তার হাত। ফলস্বরূপ পড়ে গেল মাহি, পেল হাঁটু হাতে চোট। শ্যামপুরুষ ভরকে গিয়ে পাশে তাকাই, দেখতে পাই একজোড়া বাদামি চোখ কেমন অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে তার পানে। ছেলেটা ঢোক গিলল কেমন। আমতা আমতা করে নিজের সাফাই গাইতে গেলেই শোনা গেল মুগ্ধের কঠিন কণ্ঠ, আমার পছন্দের কিংবা অপছন্দের যে কোনো কিছুর ওপর কারো হস্তক্ষেপ কিংবা দৃষ্টি আমি সহ্য করি না, সিড, অ্যান্ড আই থিঙ্ক ইউ নো দ্যাট বেটার। সিদ্ধার্থ মাথা নাড়ায় ওপর নিচ। তৎক্ষণাৎ মাহির সামনে থেকে সরে দাঁড়ায় দু কদম। ওদিকে মাহি ততক্ষণে উঠে দাঁড়ায়। কিছু বুঝে ওঠার আগেই তার ডান হাতের কনুই চেপে ধরে মুগ্ধ। ইস, কনুইটা বুঝি এই ছিঁড়ে পড়ল। মাহি মুখ কুচকে ব্যথাটা সহ্য করে নাই কোনো রকম। মুগ্ধ এবার হাঁটা শুরু করেছে দুর্দম্য পায়ে। সুদর্শন যুবকের হঠাৎ এত রেগে যাওয়াটার কারণটা ঠিক বোধগম্য হলো না মাহির। এই লোক হুঠাৎ এমন রেগে যায় কেন, কে জানে। চলবে, গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। গল্পটির আজকে প্রথম শুরু হলো। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। এবং ভালো লাগলে অবশ্যই সবাই গল্পটি লাইক, কমেন্ট এবং শেয়ার করুন আপনাদের প্রিয় মানুষগুলোর সাথে।